নমস্কার। বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব গোপাল ভাঁড়ের 3টি মজার গল্প। প্রথম গল্পটি হলো আশায় থাক। একবার বিশেষ প্রয়োজনে গোপাল তার এক বন্ধুর কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছিল। গোপাল কিছুতেই টাকা শোধ করে না, বাড়িতে গেলেই নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেয়। সেই বন্ধু বাজারে একদিন গোপালকে পেয়ে বলল, আমার টাকা আজ তোমাকে দিতেই হবে, না হলে আজ তোমায় ছাড়ছি না। গোপাল বলল, আজ তো আমার কাছে টাকা নেই ভাই, কাল নিশ্চয়ই দেব। কাল সকালেই আমার বাড়ি এসো, আমি কথা দিচ্ছি টাকা শোধ না করে জলস্পর্শ করব না। গোপালের কথায় বিশ্বাস করে সেদিন ছেড়ে দিল। পরদিন সকালেই গোপালের বাড়ি গিয়ে হাজির। গোপাল বন্ধুকে বসতে দিয়ে বলল, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার টাকার ব্যবস্থা করছি। এই বলে গোপাল বাড়ির ভিতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর এক ঝুড়ি আমের আঁটি নিয়ে এসে উঠোনে পুঁততে লাগলো। বন্ধু কিছুক্ষণ পর অধৈর্য হয়ে বলল, আগে আমার টাকা দাও, আমি আর বসতে পারছি না। গোপাল বলল, তুমি বুঝতে পারছো না? তোমার টাকার ব্যবস্থাই তো করছি। বন্ধু বলল, সকালবেলায় কি রসিকতা করছো? আমের আঁটি পুঁতে আমার টাকার ব্যবস্থা কি করে হবে? গোপাল বলল, এটাও বুঝতে পারছো না? এই আমের আঁটি থেকে একদিন গাছ হবে, সেই গাছে একদিন আম হবে, তখন সেই আম সব তোমার হবে। এতগুলো গাছে অনেক আম হবে, তাতে তোমার সব দেনা শোধ হয়ে যাবে। আমি তো বলেইছিলাম তোমার টাকা শোধ না করে জলস্পর্শ করব না। গোপালের কথায় অনেক রাগেও হাসি পেয়ে গেল। সে বুঝল ওই টাকা পাওয়ার আর কোনো আশা নেই, টাকাগুলো তার গেলই। শঠে ষাট্টাং। রাজকর্মচারীদের দাপট আর অহংকার সবসময়ই বেশি হয়। যেহেতু মহারাজের পরামানিক, তাই নিজেকে সে খুব বুদ্ধিমান বলে মনে করত। তবে মহারাজের ক্ষৌরকারের মনে আক্ষেপ ছিল, গোপালও যে জাতি আমিও সেই জাতি, কিন্তু গোপাল যেভাবে মহারাজকে পর্যন্ত চাতুরিতে হারিয়ে দেয় এবং পরিবর্তে অনেক পুরস্কার পায়, আমিই বা তা কেন পাবো না? গোপাল এবং মহারাজকে বুঝিয়ে দিতে হবে যে আমিও গোপালের চেয়ে কম চতুর এবং বুদ্ধিমান নই। গোপালকে কি করে জব্দ করা যায়, এই চিন্তা সব সময় তার মাথার মধ্যে ঘুরতে লাগলো। একদিন ক্ষৌরকার রাস্তা দিয়ে যেতে যেতে দেখল গোপাল বেশ বড় একটা রুই মাছ হাতে ঝুলিয়ে বাড়ির দিকে যাচ্ছে। সে তাড়াতাড়ি অন্য রাস্তা দিয়ে যেয়ে গোপালের মুখোমুখি হলো, যেন গোপালের বাড়ি থেকেই সে আসছে। সামনাসামনি হতেই মুখে শোকের ভাব এনে ক্ষৌরকার বলল, গোপাল, এখনই আমি তোমার বাড়ি থেকে আসছি, তোমার বড় বিপদ। এই মাত্র তোমার মা পরলোক গমন করলেন, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। এই লোকটির সঙ্গে গোপালের তেমন কোনো সম্পর্ক ছিল না, এমনকি বাক্যালাপও ছিল না। সেই জন্য তার কথা অবিশ্বাস করতে পারল না। এই দুঃসংবাদ শুনে গোপাল শোকে দিশাহারা হয়ে পড়ল। সে সঙ্গে সঙ্গে মাছটি তাকে দিয়ে বলল, এই সংবাদের পর মাছটি নিয়ে বাড়িতে ঢোকা উচিত হবে না, তুমি এটা বাড়ি নিয়ে যাও। মাছটি বাড়িতে রেখে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। তুমি আমার স্বজাতি, এই বিপদের সময় তোমাকে আমার বিশেষ প্রয়োজন হবে। ক্ষৌরকার মুখে দুঃখের ভাব প্রকাশ করে মাছটি হাতে নিয়ে মনের আনন্দে বাড়ির পথ ধরল। গোপালও আর কাল বিলম্ব না করে দ্রুত বাড়ির পথ ধরল। ক্ষৌরকারটি গোপালের মতো বুদ্ধিমান লোককে ঠকাতে পেরে মনে মনে খুব আত্মপ্রসাদ লাভ করল এবং নিজেকে খুব বুদ্ধিমান ভেবে রাস্তায় যেতে যেতে যার সঙ্গে দেখা হলো তাকেই ঘটনাটা বলল। গোপাল বাড়িতে যে অবাক, সে সবই বুঝতে পারল, কাউকে কোনো কথা না বলে গুম হয়ে রইল। ক্ষৌরকার ভেবেছিল এ ব্যাপারে গোপাল তার সঙ্গে ঝগড়া করবে এবং মহারাজের কাছে নালিশও করতে পারে, কিন্তু যেন কিছুই হয়নি। গোপাল এমনি ভাব দেখাতে লাগলো। ক্ষৌরকার ভাবল গোপাল সব ভুলে গিয়েছে। এই ঘটনার বেশ কিছুদিন পর গোপাল পরপর কয়েকদিন
রাজসভায় উপস্থিত না হওয়ায় মহারাজ খুব চিন্তিত হয়ে গোপালের খোঁজ নিতে লোক পাঠালেন। গোপাল দূর থেকে মহারাজের লোককে আসতে দেখে বিছানায় শুয়ে এমনভাবে ছটফট করতে লাগলো, যা দেখে মহারাজের লোক ভাবল গোপাল খুবই অসুস্থ। এই সংবাদ মহারাজ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে গোপালের বাড়ি পালকি পাঠিয়ে দিলেন। মহারাজ প্রাসাদের সদর দরজাতেই অপেক্ষা করছিলেন। পালকি এসে পৌঁছতেই মহারাজ ব্যস্ত সমস্ত হয়ে পালকির সামনে এগিয়ে এলেন। গোপাল অতি কষ্টে লাঠিতে ভর দিয়ে পালকি থেকে নামল। মহারাজ জিজ্ঞেস করলেন, এখন কেমন বোধ করছো গোপাল? মনে হচ্ছে ফোঁড়াটি তোমাকে খুবই কষ্ট দিচ্ছে। হ্যাঁ মহারাজ, বড় বাজে জায়গায় ফোঁড়াটি হওয়ায় খুবই অসুবিধা বোধ করছি। তা পেকেছে? মনে হয় পেকেছে মহারাজ, বেশ দপদপ করছে। তবে তো কাটবার ব্যবস্থা করতে হয়। মহারাজ, কাটাকাটিকে আমার বড় ভয়। না না, কোনো ভয় নেই। আমার ক্ষৌরকার এ ব্যাপারে খুবই ওস্তাদ, ডাক্তারকেও সে হার মানিয়ে দেবে। তাকে দিয়ে কাটিয়ে নাও। ক্ষৌরকার সেখানেই উপস্থিত ছিল। মহারাজের মুখে তার প্রশংসা শুনে সে খুব আহ্লাদিত হলো দেখে গোপাল মনে মনে হাসল। গোপাল বিনীতভাবে বলল, আগে মহারাজ, আমিও শুনেছি আপনি যখন আশ্বাস দিচ্ছেন তখন কালই ফোঁড়াটি কাটিয়ে নেব। আপনি ডেকে পাঠিয়েছেন তাই আশা, আপনার আদেশ তো অমান্য করতে পারি না। তাছাড়া একটা নালিশ হুজুরের কাছে আছে, তাই অনেক কষ্টে এসেছি। তুমি অকপটে সব কথা বলো, আমি নিশ্চয়ই বিচার করব। তোমার নালিশ বলে কথা। মহারাজ, আমি একজনকে ক্ষতের বিনিময়ে কিছু টাকা ধার দিয়েছিলাম, কিন্তু অসাবধানতাবশত সেই ক্ষতখানা আমি হারিয়ে ফেলেছি। তার কাছে এখন টাকা চাইতে সে আমাকে আমলই দিচ্ছে না, কেবল পালিয়ে বেড়াচ্ছে। দেখা হলে বলছে সে টাকা শোধ করে দিয়েছে। আমি রসিদ দেখাতে বলায় সে আগামীকাল সকালে রসিদ দেখাবে বলেছে। আমার মনে হচ্ছে মহারাজ, সে আমাকে জাল রসিদ দেখাবে। আমার অবস্থা তো দেখছেন, এই অবস্থায় আমি কিছুই করতে পারবো না। তা গোপাল, তুমি আমাকে কি করতে বলো? আপনি যদি সকালেই দুজন পাইক আমার কাছে পাঠিয়ে দেন, তবে আমি তাকে জাল রসিদ সহ ধরে আপনার সামনে বিচারের জন্য উপস্থিত করতে পারি। এ আর এমন শক্ত কি কাজ? তুমি নিশ্চিন্ত মনে বাড়ি যাও। আগামীকাল সকালেই আমার দুজন তাগড়ায় চেহারার পাইক তোমার বাড়িতে উপস্থিত থাকবে। মহারাজ, বলে দেবেন তারা যেন আমার হুকুম অমান্য না করে। আমি যা আদেশ করব সেই মতো যেন কাজ করে। তারপর আপনার বিচারে আমার যে শাস্তি হবে তা আমি নতমস্তকে মেনে নেব। তাই হবে গোপাল, তুমি এখন বাড়ি যাও। পালকিতে উঠে বাড়ি ফিরে এসে গোপালের ছেলেকে দিয়ে ক্ষৌরকারকে খবর পাঠিয়ে দিল যেন আগামীকাল সকালে এসে গোপালের ফোঁড়াটি কেটে দিয়ে যায়। ফোঁড়াটি পেকে যাওয়ায় বড়ই কষ্ট দিচ্ছে। প্রাপ্তিযোগটা তার বেশ ভালোই হবে। ছেলেকে বলে রাখলো রাজবাড়ি থেকে সকালেই দুজন পাইক আসবে, তাদের যেন একটি ঘরে লুকিয়ে রেখে ক্ষৌরকারকে সঙ্গে করে নিয়ে আসে। ক্ষৌরকার যেন কোনো মতেই জানতে না পারে যে মহারাজের দুজন পাইক আমার বাড়িতে উপস্থিত আছে। গোপালের ছেলে গোপালের খুবই বশংবদ। গোপাল যখন যা আদেশ করে তাই সে বিনা দ্বিধায় পালন করে, কখনো কোনো প্রশ্ন করে না। সে খুব ভালোভাবেই জানে যে তার বাবা উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে না। এদিকে সে রাত্রে গোপাল তার বউকে বেশ কুরুপাক আহার প্রস্তুত করতে বলল। গোপালের বউ হাসি মুখে সব ব্যবস্থা করলো। মনে মনে বুঝল তার স্বামীর নিশ্চয়ই কোনো মতলব আছে, একটা কিছু না করে ছাড়বে না। পরদিন সকালেই কথা মতো দুজন সন্ডামার্কা পাইক এসে উপস্থিত হলে গোপালের ছেলে তাদের একটা ঘরের মধ্যে আটকে রেখে বলল, ডাকলেই যেন তারা বেরিয়ে আসে এবং যাকে ধরতে বলবে তাকে সঙ্গে সঙ্গে ধরে। এই কথা বলে গোপালের ছেলে ছুটল ক্ষৌরকারের বাড়ি। ক্ষৌরকারকে সঙ্গে নিয়ে ফিরে এলো। ছেলে এসে বলল, বাবা, ক্ষৌরকার মশাইকে নিয়ে এসেছি। গোপাল কোঁকাতে কোঁকাতে বাইরে এসে ক্ষৌরকারকে উদ্দেশ্য করে বলল, সারা রাত বড় কষ্টে কেটেছে,
তাড়াতাড়ি ফোঁড়াটা কাটার ব্যবস্থা করো, এ কষ্ট আর সহ্য হয় না। তবে একটু দেখে শুনে কেটো, আমার আবার কাটাকাটিতে বড় ভয়। খৌরকার দাওয়ায় একটা বিছানা করে তাকে শুতে বলল। গোপাল তাতে আপত্তি জানিয়ে বলল, না না, তাতে খুবই অসুবিধা হবে। আমি দাওয়ার ধারে বসছি, তুমি দাওয়ার নিচে থেকে ফোঁড়া কাটার ব্যবস্থা করো। তুমি নরুনের সাহায্যে ফোঁড়ার উপরের প্রলেপ আস্তে আস্তে তুলে ফেলো, দেখো যেন ফোঁড়ায় টান না পড়ে। খৌরকার গোপালের মলদ্বারের কাছে মুখ নিয়ে খুবই যত্ন সহকারে প্রলেপ তুলতে আরম্ভ করলো। প্রলেপ তোলা শেষ হতেই গোপাল কয়েকবার আ করে মল ত্যাগ করে দিল। গোপালের বউ গোপালকে এমন সব খাবার খাইয়েছিল যে একবারেই সব মল বেরিয়ে এসে কোষ্ঠ পরিষ্কার হয়ে গেল। এদিকে সেই খৌরকারের অবস্থা তখন শোচনীয়, সে দৃশ্য চোখে দেখা যায় না। মলে তার সারা গা মাখামাখি হয়ে গেল। গোপাল চিৎকার করে পাইক দুজনকে ডাকতেই তারা সেখানে এসে উপস্থিত হয়ে ওই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। গোপাল তাদের আদেশ করল, এই মুহূর্তে একে বন্দি করে মহারাজের কাছে নিয়ে চলো। পাইক দুজনকে মহারাজের নির্দেশ দেওয়া ছিল, তারা যেন গোপালের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। খৌরকারকে তারা বন্দি না করে সঙ্গে করে নিয়ে চলল রাজসভায়। গোপাল এবং পাড়ার অনেকেই তাদের সঙ্গে সঙ্গে চলল রগড় দেখতে। গোপাল বলতে বলতে চলল, আর মাছ খাবে, আর মাছ খাবে। মহারাজ ওই দৃশ্য দেখে হাসবেন না রাগবেন বুঝতে পারলেন না। সমস্ত ঘটনা শুনে তাড়াতাড়ি খৌরকারকে স্নান করে আসতে বললেন। খৌরকার স্নান করে পরিষ্কার হয়ে রাজদরবারে ফিরে এলো। মহারাজ বললেন, তুমি গোপালের সঙ্গে লাগতে গিয়ে কি নাকাল হলে দেখলে তো? তুমি গোপালকে চেনো না? খৌরকার বলল, হুজুর, আমি শাস্তি পেয়েছি, আপনি আমাকে আর শাস্তি দেবেন না। এই আমি নাক মুলছি, কান মুলছি। মহারাজ তাকে কিছু অর্থ দিয়ে বিদায় করলেন আর গোপালকে বললেন, তোমাকে নিয়ে আর পারি না গোপাল। লোকটা দোষ করেছে ঠিকই, কিন্তু তাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছ, এতটা করা উচিত হয়নি। গোপাল মুচকি মুচকি হাসতে হাসতে বাড়ি ফিরে গেল। এখন শুনবেন গোপাল ভাঁড়ের আরেকটি গল্প, বিনা পয়সায় বেগুন কেনা। গোপালের বউয়ের শখ হয়েছে বেগুন পোড়া দিয়ে ভাত খাবে। গোপাল তাই বেগুন কিনতে হাটে যাচ্ছে। পথে এক বন্ধুর সাথে দেখা। বন্ধুটি গোপালকে বিলক্ষণ চিনত। কথায় কথায় গোপাল বেগুন কিনতে হাটে যাচ্ছে শুনে সে মজা করবার জন্য বলল, গোপাল, তুমি যদি হাট থেকে বিনা পয়সায় বেগুন কিনে আনতে পারো তাহলে তোমায় 10 টাকা পুরস্কার দেব। গোপাল বলল, এই কথা, এ আর এমন কঠিন কাজ কি? তুমি আমার সাথে হাটে চলো, দেখবে আমি কেমন বিনা পয়সায় বেগুন কিনে নিয়ে বাড়ি আসব। বন্ধুটি গোপালের কথা মতো হাটে এসে পৌঁছল। গোপাল প্রত্যেক বেগুনওয়ালাকে বলল, ভাই, আমি যদি 1 সের বেগুন তোমার কাছ থেকে কিনি তাহলে কটা বেগুন ফাউ দেবে? প্রত্যেকেই বলল, 1টা করে ফাউ দেবো। গোপাল তখন প্রত্যেক বেগুনওয়ালার কাছ থেকে 1টা করে বেগুন ফাউ নিয়ে বলল, ভাই, আজ ফাউটা নিয়ে যাচ্ছি, কাল এসে প্রত্যেকের থেকে 1 সের করে বেগুন নিয়ে যাব। এইভাবে প্রত্যেকের কাছ থেকে 1টা করে বেগুন নিয়ে তার বন্ধুর কাছ থেকে পুরস্কার নিল। বন্ধুটি গোপালের বুদ্ধি দেখে খুব খুশি হলেন। শেষ হলো আজকের গল্প। গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।